ডক্টর ইউনূস সাহেব পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং পশ্চিমা গণতন্ত্রের দেশগুলো অত্যন্ত তাকে পছন্দ করেন এবং এদেশের মানুষ পছন্দ করে যে দেশের একজন গুণী মানুষ যিনি আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন। তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয় তাহলে তো হোঁচট খাবে জনগণ। যদি ওই ছেলেটি অপরাধী হয় তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এইটা এই আমলে হবে কেন? আমরা অনেক বিষয়ে সরকার সমালোচনা করি, কারণ আমরা গণতন্ত্রের পথে, গণতন্ত্রের উত্তরণ আরও ঘটবে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার সরকার গঠন করবে। এই একটা পরিবেশের মধ্যে দিয়ে যখন এসছি, যখন একটা ভয়ঙ্কর রক্তপিপাসু এক দানবকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে দেশের শিশু, কিশোর, তরুণ, ছাত্র জনতা, সেই দেশে কেন আবার শেখ হাসিনার বিচার বহির্ভূত হত্যার ঘটনার পুনরাবৃত্তি হবে? বুঝলাম ছেলেটি খারাপ, বুঝলাম ছেলেটা অপরাধী, সেই অপরাধ মাপা এবং বিচার করার দায়িত্ব তো আদালতের। সেই আদালত যাতে ঠিকমতো কাজ করতে পারে, নির্ভয়ে কাজ করতে পারে, ন্যায় বিচার করতে পারে, এইটা নিশ্চিত করার দায়িত্ব জনগণের সমর্থিত একটি সরকারের। আর ডক্টর ইউনূস সাহেবের সরকারকে এদেশের গণতন্ত্রকামী মানুষ সমর্থন করেছে। হ্যাঁ, চাল ডালের দাম বাড়ছে, চালের দাম এখনও অনেক তীব্র, আবার কিছু কিছু জিনিসের দাম কমেও এসছে। আমরা তো এইভাবেই সমালোচনা করব। সরকারের ভালো পদক্ষেপগুলোর আমরা সমর্থন দিব, কিন্তু যেগুলো ব্যর্থ হচ্ছে সেগুলোর জন্য সমালোচনা করব। একটা গণতান্ত্রিক সরকার তো সমালোচনাকে গ্রহণ করা, বরণ করা, সেই বরণ করার মধ্যে দিয়েই সেই সরকারের শ্রেষ্ঠত্ব নির্ভর করে। তো ডক্টর ইউনূস নির্বাচিত সরকার না হলেও সমস্ত রাজনৈতিক দলের সমর্থিত সরকার, অর্থাৎ জনগণের সমর্থন আছে। আমলের পুনরাবৃত্তি হবে। একজন যুবকর্মী বা যুব নেতা অপরাধী হলেও আপনি তাকে তো পুলিশের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে আদালতও তাকে পেশ করবে, কিন্তু তাকে আপনি লাশ করে তার পিতামাতার কাছে ফেরত দেবেন, তাহলে কি লাভ হলো? এই যে এত রক্তাক্ত লাশ, এত রক্তস্রোত, রাজপথে রক্তের আলপনা, তাও কি আহাদের মতো 5 বছরের শিশু, ফারহানের মতো 17 বছরের কিশোর, মুগ্ধের মতো 18-19 বছরের একটি তরুণ প্রাণ, আবু সাইদ নির্ভীক চিত্তে নিজের শার্টের বোতাম খুলে যে শেখ হাসিনার পুলিশের গুলি বরণ করেছে, এই যে আত্মদান, এই আত্মদান তো একেবারেই ব্যর্থ হয়ে গেল, ব্যর্থ হয়ে যাবে। এটা তো কেউ কাম্য হতে পারে না। আজকে আপনারা দেখুন, দেশ বিদেশ থেকে তো চক্রান্ত ষড়যন্ত্র তো যাচ্ছে না। এত বড় একটা পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে আশা জেগে উঠেছে, সেই আশার যাতে আরও বেশি ফলপ্রসূ হয়, সেই আশা যাতে মানুষের পূরণ হয়, সেই প্রত্যাশা নিয়েই তো এদেশের জনগণ রাজনৈতিক দলকে, যারা গণতান্ত্রিক সংগ্রামী ছিল, তাদেরকে সমর্থন দিচ্ছে। মানুষ প্রত্যাশা করছে অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ একটি নির্বাচনের জন্য। আমাদের দেশের যা অর্জন সেটা আমাদের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি দেশ থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবিরাম অপপ্রচার করা হচ্ছে। এইরকম একটি ভয়ঙ্কর, অত্যাচারী, লুণ্ঠনেরত একটি সরকারের পতনের পর সেই সরকারকে, এবং সেই সরকার কেন পতন হলো, এই আফসোস, এই অনুশোচনায় ভারতের কিছু মিডিয়া আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করছেন, তো এই যে পরিস্থিতি, এই যে বৈদেশিকভাবে যে চক্রান্ত হচ্ছে, এগুলো তো মোকাবেলা করেই আমাদেরকে আমাদের সঠিক পথে এগোতে হবে। যে সঠিক পথ থেকে যদি আমরা বেঠিক হয়, তাহলে তো ওরা আরও সুযোগ নেবে। বাংলাদেশের সেনাবাহিনী একটি গর্বিত সেনাবাহিনী। আমরা দেখেছি
মানে যখনই যাই হোক, কিন্তু চূড়ান্তভাবে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। সেই সেনাবাহিনী সম্পর্কে ভারতের পশ্চিম বাংলার একটি বহুল প্রচারিত পত্রিকা নানা ধরনের অপমানজনক মন্তব্য করে প্রতিবেদন করছে। কারণ কি? কারণ এইটাই যে তাদের পছন্দ মতো যে সরকারটি ছিল সেই সরকারটি নেই। তারা এক ধরনের অনুশোচনায়, এক ধরনের বেদনায়, এমন এক মনোবেদনায় ভুগছেন যে তারা মানে ক্রমাগতভাবে মিথ্যা বয়ান তৈরি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার তারা চেষ্টা নিয়েছেন, বা মানে আন্তর্জাতিক পরিসরে অপপ্রচার করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি তো অনেক ভালো, অনেক মানে সুস্থির, শান্তি সেখানে বিরাজ করছে। কিন্তু এইটা তারা পছন্দ করছে না, কারণ শেখ হাসিনার মাধ্যমে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারত। কিন্তু এদেশের জনগণ তার নিজের ইচ্ছায় তার সরকার কেমন হবে, তার পররাষ্ট্রনীতি কেমন হবে, তার অভ্যন্তরীণ নীতি কী হবে, এইটা নির্ধারণ করার শেখ হাসিনার আমলের কোনো সুযোগ ছিল না। ওই দেশটি শেখ হাসিনার মাধ্যমে তাদের নীতি, তাদের পলিসি এখানে বাস্তবায়ন করেছে।